বিগত প্রায় ৩০০ বৎসর ধরে মুসলমানরা নানান সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। নানান মনীষী নানান ব্যাখ্যা করেছেন, অসংখ্য উদ্যোগ গৃহীত হয়েছে। একটা মুখরোচক কারণ হয়ে দাঁড়িয়েছে যে মুসলমানরা বিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণে হেরে গিয়েছে সভ্যতার লড়াইয়ে, পিছিয়ে পড়েছে প্রযুক্তির রেসের লড়াইয়ে। হাতছানি দিয়ে ডাকছে মধ্যযুগের সহস্র মুসলিম বিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারগুলি। বর্তমানে পাশ্চাত্যের নজিরবিহীন উন্নতি আর ইসলামী দুনিয়ার অধোগতি এতটাই প্রকট যা কালের গর্ভে হারিয়ে গেছে মধ্যযুগের আবিষ্কারগুলো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো, অনেকে বলছেন মুসলমানদের হাতে মেইনস্ট্রিম পর্যবেক্ষণলব্ধ বিজ্ঞান নেই। अरे कहना क्या चाहते हो? বলতে চাইছি, তাহলে কি বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলমানদের অবনতির কারণ? জানতে হলে একটু বেরিয়ে আসি মধ্যযুগে। আজকের টপিক নাম্বার 1, মুসলমানরা বিশ্বকে কি দিয়েছে, অর্থাৎ বিজ্ঞানে মুসলমানদের অবদান ও আবিষ্কারগুলি কি। নাম্বার 2, কিভাবে জ্ঞানের হাত বদল হয়ে ইউরোপ চলে গেল। নাম্বার 3, বর্তমান বিশ্বে মুসলমানদের অবনতিতে এখন করণীয় কি। চলুন একটু সেই আলাপটাই করি। প্রথমে মধ্যযুগ জানতে হলে একটু উঁকি মারতে হবে গোড়ার দিকে। ইসলাম আসার আগে দুনিয়ায় জ্ঞান বলতে ছিল ইহুদি আইন, খ্রিস্ট মর্মীবাদ ও গ্রিক যুক্তি চর্চা। ইসলাম এনে দিল নতুন জ্ঞান তত্ত্ব, যা কুরআন বারবার বলেছে আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না বলে চোখ খুলে দিল। রচিত হলো সহস্র কিতাব আরবি ভাষায়। জ্যোতির্বিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, বুক অফ মেডিসিন, বীজগণিত, পাটিগণিত, দর্শন। সহস্র কিতাব অনুবাদ হয় আরবি থেকে ল্যাটিন, হিব্রু এবং ফ্রেঞ্চ ভাষায়। সহস্র মুসলিম বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু জনের নাম এবং অবদান উল্লেখ করছি। জাবির ইবনুল হাইয়ান, যাকে ল্যাব এক্সপেরিমেন্টের জনক বলা হয়, যিনি সর্বপ্রথম নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। খাওয়ারিজমি, যাকে ফাদার অফ অ্যালজেব্রা বলা হয়, বীজগণিতের জনক, যিনি সর্বপ্রথম গণিতে শূন্যের আবিষ্কার করেন। আবুল কাসেম জাহারবি, যাকে আধুনিক সার্জারির জনক বলা হয়। ইবনে নাফিস, হাজার হাজার বছর ধরে চলে আসা গ্যালনের তত্ত্বকে ভুল প্রমাণ করে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের নতুন তত্ত্ব আবিষ্কার করেন। আবু বক্কর রাজি, যাকে সাইকোলজি এবং সাইকোথেরাপির জনক বলা হয়, ঔষধের ডোজ মাপা আল-কিন্দি, স্থিতিবিদ্যার জনক সাবিত ইবনুল কুররকে বলা হয়। ইবনে সিনা 7 খণ্ডের বিখ্যাত কানুন ফি তিব রচনা করেন, যেটি 1200 শতকে কানুন অফ মেডিসিন নামে ল্যাটিন ভাষায় অনুবাদ হয় এবং এটি ইউনানি চিকিৎসায় আজও শেষ কথা। আল-কিন্দি কিতাবুন ফি মাইয়িতিল ইলমি ওয়া আকসামিহা, যেটি 1200 শতকে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ নলেজ নামে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়। আম্মার আলী মাসুলি শ্রেষ্ঠ মৌলিক চক্ষু সার্জন এবং হাইপোডার্মিক সিরিঞ্জের আবিষ্কর্তা। আলী ইবনুল আব্বাস 20 খণ্ডের কমপ্লিট আর্ট অফ এডুকেশন নামে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়। এরকম সহস্র অবদান রয়েছে বিজ্ঞানে মুসলমানদের, যা একটি ছোট্ট ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব নয়। बात तो सही है। শুরুতেই আমি বলেছিলাম কিভাবে জ্ঞানের হাত বদল হয়ে ইউরোপ চলে গেল, সেই আলাপটা একটু করি। এত বিপুল সংখ্যক আরবি গ্রন্থগুলি ল্যাটিন, হিব্রু, ফ্রেঞ্চ ভাষায় অনুবাদের ফলে 1200 শতকে খ্রিস্ট ইউরোপে অনুবাদের জোয়ার বয়ে যায়। বিজ্ঞানের যে একচেটিয়া লিডারশিপ দাবি করে ইউরোপ, তা একেবারে মিথ্যা। কেননা মিশরীয় সভ্যতায় প্রকৃত জ্ঞান চর্চা ছিল, যা পূর্ণতা লাভ করেছিল মুসলমানদের হাত ধরে। সেই বিজ্ঞান ইউরোপ পেয়েছে উত্তরাধিকারী সূত্রে। ইউরোপের হাতে যা বদলেছে তা হলো দর্শন, আর আরবদের হাত ধরে ইউরোপ পেল গ্রিক দর্শন। ফলে ইউরোপ হাজার হাজার বছর ধরে মনন খোলস ছেড়ে বেরিয়ে আসলো এবং নতুন করে ভাবতে শিখলো মাত্র সেদিন। আরবদের ন্যাচারাল সায়েন্স, ইলমুত তাজরিবা অর্থাৎ পর্যবেক্ষণলব্ধ জ্ঞান, যা তাদের সামনে নতুন দুয়ার খুলে দিল। ইবনে সিনা, ফারাবি, ইবনে রুশদ, খাওয়ারিজমি প্রমুখদের হাত ধরে ইউরোপ বিজ্ঞানের পরিচয় পেল। সুতরাং পাশ্চাত্যের অসংখ্য দার্শনিক ও বৈজ্ঞানিক বলেছেন, স্টাডি ভিউ অফ আরবস। একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক বলেন, জ্ঞান পিপাসা আমাকে লন্ডন থেকে বের করে নিয়ে গেছে মুসলমান দরবেশদের কাছে। সেখানে গিয়ে দেখলাম জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বসে থাকা লোকগুলোকে মূর্খতায় থামিয়ে রেখেছে। দুনিয়ার সবচেয়ে অভিজ্ঞ দার্শনিকদের ক্লাস করলাম সেখানে। গেরার্ড অফ সিরোমনা নামে এক বৈজ্ঞানিক বলেন, মেডিসিনের গবেষণায় টলেডোতে এসে দেখলাম প্রতিটা গ্রন্থই আরবি ভাষায়। আমি ল্যাটিনদের মূর্খতার কথা ভেবে নিজেই আরবি অধ্যয়ন করতে শিখলাম। क्या बात है सर। আজ রজার বেকনকে এত ফুলিয়ে হাঁপিয়ে দেখা হয়েছে যে বেকনকে তার নিজের লেখায় 200 বারের বেশি ইবনে রুশদের নাম নিতে হয়েছে। কেননা বেকন তার বিজ্ঞানে ট্রেনিং লাভ করেছিল মূলত আরবি লেখকদের গ্রন্থ অধ্যয়ন থেকে। সুতরাং ইউরোপের নবজাগরণ ঘটার অন্যতম কারণ যেমন আরব দর্শন, তেমনি বিপুল পরিমাণে বিজ্ঞানের লালনের জন্য অর্থায়ন। অনেকেই মনে মনে ভাবছেন, দাদা অনেক তো লম্বা লম্বা বললেন, মধ্যযুগ, সোনালী যুগ, ইউরোপ অনেক শোনালেন, এখন আমাদের করণীয় কি?
ভাই সিম্পল কথা, আমরা ভাবছি খালি পেটে বিজ্ঞান করলেই বুঝি আবার সোনালী যুগ ফিরে আসবে, মাদ্রাসায় বিজ্ঞান পড়ালেই ইবনে সিনা ইমাম রাজি গজিয়ে উঠবে। না ভাই, চোখ খুলুন। শুধু কবরস্থানের প্রাচীর আর মসজিদের মিনার লম্বা করলেই জাতি গঠন হবে না, মদের ভাটি থেকে মসজিদের মিনার পর্যন্ত শিক্ষার প্রতিধ্বনি তুলতে হবে। জাতির অর্থ সঠিক জায়গায় ব্যয় হতে হবে। বছরের পর বছর বিনিদ্রা রাত কাটিয়ে শত শত ব্যর্থতার গ্লানি পেরিয়ে এক একটা গবেষণা সফলতার মুখ দেখে। বিজ্ঞানীদের পালতে হয়। যদি আমরা পালতে না পারি, তাদের মেধার মূল্য না দিতে পারি, তাহলে যেখানে মূল্য পাবে চলে যাবে। প্রতি বছর অনেক মুসলিম বিজ্ঞানীরা আমেরিকা ইউরোপে পাড়ি দিচ্ছে। সুতরাং এই বিজ্ঞানীদের দেশে রাখতে হয়, পুষতে হয়, বিদেশ থেকে পড়িয়ে পুক্তা করে ফিরিয়ে আনতে হয়। এর জন্য দরকার অবিরত ফান্ডিং এবং স্রোতের মতো টাকা ঢালতে হয় এক্সপেরিমেন্টে। ইউরোপ ও লন্ডনকেও ভারতের টাকা লুট করতে হয়েছিল। তার মানে আমি লুট করার কথা বলছি না, জাতির অর্থ সঠিক জায়গায় ব্যয় হলেই সম্ভব। যদিও বা এক দুটো মুসলিম বিজ্ঞানী গজিয়ে ওঠে, আতাতায়ীরা গুলি করে বা ট্রাক চাপা দিয়ে চলে যায়। একটু রিসার্চ করে রহস্য মৃত্যুর সন্ধান পেলাম কিছু, তার মধ্যে কয়েকটি উল্লেখ করছি। মিশরের নিউক্লিয়ার সায়েন্টিস্ট সামির নাজিব, ইরাকের নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইব্রাহিম আল মিসরি, ফিলিস্তিনের রকেট সায়েন্টিস্ট ফাহিদ মুহাম্মদ, মিশরের আলী মোস্তফা মোশরেফা, যাকে আরবদের আইনস্টাইন বলা হয়, সৌদি আরবের প্রথম মহিলা নিউরোসার্জন সামিয়া আব্দুর রহিম মাইমানি। শুধু তাই নয়, মোসাদ কর্তৃক মুসলিম বিজ্ঞানীদের গুপ্ত হত্যা মাত্র সেদিন 1981 সালে ইসরায়েলি বিমান বাগদাদে গিয়ে ধ্বংস করে এসেছে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্ট। কি বিজ্ঞান করবেন বলুন? যে ইরাক ছিল আরব বিশ্বের আধুনিক যুগের সবচেয়ে অগ্রসর, সেই ইরাকে 2013 সাল পর্যন্ত 324 জন বিজ্ঞানী, গবেষক এবং একাডেমিককে গুপ্ত হত্যা করা হয়েছে। আর কি থাকে বাকি? যারা নিজেদের বিজ্ঞানীদের জীবন রক্ষা করতে পারেনি, কিভাবে বিজ্ঞান চর্চা মুক্তি দেবে বলুন? সুতরাং যতদিন ব্রিটিশ এবং ব্রিটিশদের প্রেতাত্মা থেকে স্বাধীন হতে না পারবেন, ততদিন বিজ্ঞানের কুতুকুতু খেলে লাভ নেই।